হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিএফ এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আসন্ন প্রাইমারি টেট এসএলএসটি পিটি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমি এসেছি তোমাদের সাথে ইভিএসের কিছু প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটি দেখো এবং পাশে থেকো। এখানে আমি টোটাল 30টা প্রশ্ন নিয়ে এসেছি। প্রতিটা প্রশ্নই তোমাদের সাথে অপশান সহ ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা প্রতিটা প্রশ্নে আনসার দেওয়ার জন্য 3 সেকেন্ড করে সময় নাও এবং তার মধ্যে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, নিম্নলিখিত কোন প্রাণীর গমন অঙ্গ নালীপদ? 4টে অপশান রয়েছে, হাঙর, তারামাছ, সাগরকুসুম, অক্টোপাস। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ তারা মাছ। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, লিন তাপ প্রযুক্ত হলে বস্তুর কেমন পরিবর্তন হয়? 4টে অপশান রয়েছে, উষ্ণতা বৃদ্ধি হয়, অবস্থান্তর হয়, উষ্ণতা কমে যায়, কোনো পরিবর্তন ঘটে না। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অবস্থান্তর হয়। অবস্থান্তর এই প্রক্রিয়াটা কি? আমরা জানি বস্তুর 3টে অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। অর্থাৎ বস্তু যদি কঠিন অবস্থায় থাকে তখন তাতে লিন তাপ প্রযুক্ত করলে সেটি তরলে পরিণত হয়। আবার বস্তু যদি তরল অবস্থায় থাকে সেখানে লিন তাপ প্রযুক্ত করলে গ্যাসীয় বা বাষ্পে পরিণত হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হয় অবস্থান্তর। তাহলে এখানে লিন তাপ প্রযুক্ত হলে বস্তুর অবস্থান্তর হয়। এর একটা উদাহরণ দিই, যেমন ধরো বরফে যদি 80 ক্যালোরি তাপ দেওয়া হয় তাহলে কি হয়, বরফ জলে পরিণত হয়ে যায়, গলে। তার মানে এটা কঠিন থেকে তরলে পরিণত হয়ে গেল। এই যে প্রক্রিয়াটাকে আমরা বলছি অবস্থান্তর। এটা একমাত্র লিন তাপ প্রযুক্ত হলেই হয়। বোঝা গেল? আর যে বাকি অপশানগুলো রয়েছে, দেখো, লিন তাপ প্রযুক্ত হলে উষ্ণতা বৃদ্ধি হয় না, উষ্ণতা কমেও যায় না, কোনো পরিবর্তন ঘটে না, এটা তো হবে না। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশান বি। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, এল নিনো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 4টে অপশান রয়েছে, স্প্যানিশ, রাশিয়া, আরবি, ইংলিশ। তোমরা বলো কোনটি হবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ স্প্যানিশ। এল নিনো শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে। এল নিনো কোথায় দেখা যায়? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চিলির উপকূলে দেখা যায়। এল নিনো কি? দক্ষিণমুখী উষ্ণ স্রোত। এটি একটি উষ্ণ স্রোত যেটা দক্ষিণমুখী প্রবাহিত হয়। আর এটি কোথায় দেখা যায় বললাম। আর এটা কত বছর অন্তর দেখা যায়? 4 থেকে 7 বছর অন্তর দেখা যায়। ঠিক আছে, চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, মার্শেল স্কেলে কি মাপা হয়? এখানে 4টে অপশান রয়েছে, নদীর স্রোত, ঝড়ের তীব্রতা, ভূমিকম্প, সমুদ্রের স্রোত। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ভূমিকম্প। মার্শেল স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। আমরা জানি রিক্টার স্কেলেও কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, কিন্তু যখন তীব্র ভূমিকম্প হয় তখন সেই ভূমিকম্পের তীব্রতা মাপতে মার্শেল স্কেল ব্যবহার করা হয়। রিক্টার স্কেলে 1 থেকে 10 পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, তার থেকে বেশি হলে মার্শেল স্কেল ব্যবহার করা হয়। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, 4 o'clock বৃষ্টিপাত কোথায় হয়? এখানে 4টে অপশান রয়েছে, ক্রান্তীয় অঞ্চলে, তুন্দ্রা অঞ্চলে, মৌসুমী জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তোমরা বলো কোনটি আনসার হবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে। 4 o'clock বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেল সময়, বিকেল বা সন্ধ্যের সময়ে কি হয়, ঝড় সহ বৃষ্টিপাত দেখা যায় হালকা। এই বৃষ্টিপাতকেই বলা হয় 4 o'clock বৃষ্টিপাত। বোঝা গেল? 4 o'clock বৃষ্টিপাত বলা হয় বিকেল টাইমে হয় বলে। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, এরোসল কি? এখানে 4টে অপশান রয়েছে, বাতাসে ভাসমান জলকণা, বাতাসের জীবাণু, বাতাসে ভাসমান ধূলিকণা, এক প্রকার মৃত্তিকা। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান সি,
বাতাসে ভাসমান ধূলিকণা। এরোসল হলো এক প্রকার কলয়ের দ্রবণ। কলয়ের দ্রবণ হলো এরোসল। আর আমরা জানি প্রতিটা দ্রবণের দুটো অংশ থাকে, একটা দ্রাব্য আর দ্রাবক। এখানে দেখো দ্রাব্যটা কি হবে, এরোসলের ক্ষেত্রে দ্রাব্যটা হয়ে যাবে গ্যাসীয়, অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে দ্রাবকটা সলিড। গ্যাসীয় মাধ্যমে ধূলিকণা যখন ভেসে বেড়ায় সেটাকে বলা হয় এরোসল। বোঝা গেল? আর এরোসলের উদাহরণ কি হবে? স্মোক। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, হিমমিশ্রের তাপমাত্রা কত? এখানে 4টে অপশান রয়েছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 23 ডিগ্রি সেন্টিগ্রেড, -23 ডিগ্রি, -27 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ -23 ডিগ্রি সেন্টিগ্রেড। হিমমিশ্র কি কাজে লাগে? মাছ মাংস সংরক্ষণ করতে, আইসক্রিম তৈরি করতে, এই সব কাজে হিমমিশ্র লাগে। হিমমিশ্রটা কি? বরফ ও নুনের মিশ্রণ। বরফ ও নুনকে 3:3:1 অনুপাতে মেশালে কি হয়, সেই মিশ্রণটার তাপমাত্রা হিমাঙ্ক কমে যায়, কমে গিয়ে -23 ডিগ্রি হয়ে যায়। সেটাকেই বলা হয় হিমমিশ্র। আর এটা মাছ মাংস সংরক্ষণ করতে কাজে লাগে। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, স্যাপ্রোফাইট হলো কোন প্রকার খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত? স্যাপ্রোফাইট পরজীবী খাদ্য শৃঙ্খল, মৃতজীবী, শিকারীজীবী, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ মৃতজীবী খাদ্য শৃঙ্খলের সঙ্গে স্যাপ্রোফাইট যুক্ত। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, বিগ ব্যাং কি? 4টে অপশান রয়েছে, একটি গ্রহ, ধূমকেতু, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্ব, একটি নক্ষত্র। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্ব হলো বিগ ব্যাং। এই বিগ ব্যাং থিওরি কে দিয়েছিল? জর্জ লিমাট্রি। দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নিতে পারো। জর্জ লিমাট্রি বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হয় কত শতাংশ? 4টে অপশন রয়েছে, 90%, 50%, 30%, 10%। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 10%। এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরে শক্তি প্রবাহিত হয় 10%। এই সূত্রটা কে দিয়েছিল? লিন্ডেম্যান। এটাকে লিন্ডেম্যানের 10% সূত্র বলা হয়। ঠিক আছে, এই লিন্ডেম্যানের 10% সূত্রটা কি? প্রাথমিক স্তরের ব্যবহারকারীরা যত উৎপাদনকারীদের ভক্ষণ করে তার 10% প্রাথমিক স্তরের ব্যবহারকারীদের দেহ গঠনে কাজে লাগে। অর্থাৎ কোনো প্রাণী যদি 100 কেজি মাংস খায়, তার দেহ গঠনে এই 100 কেজি 10%, অর্থাৎ 10 কেজি মাংসের যে শক্তি সেটা কিন্তু তার দেহ গঠনে কাজে লাগবে। ওই প্রাণীটাকে যখন অন্য কোনো পরের স্তরের খাদকরা খাবে তখন কি হবে, তার দেহে ওই 10 কেজি শক্তিটা, 10 কেজি মাংসের শক্তিটা যাবে। এটাই হলো গিয়ে লিন্ডেম্যানের 10% সূত্র। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, শস্য ক্ষেতে ডিডিটি প্রয়োগ করলে নিম্নলিখিত কোনটি দূষিত হয়? এখানে 4টে অপশান রয়েছে, মাটি, জল, বাতাস, উপরের 3টি। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ উপরের 3টি। কি হয়, শস্য ক্ষেত্রে ডিডিটি প্রয়োগ করলে ডিডিটি
যদি স্প্রে করি তাহলে এমনি মাটি দূষিত হবে, কারণ সেটা মাটিতে গিয়ে শস্য খেতে মানে মাটিতে পড়বেই, মাটি দূষিত হবে। আবার যখন স্প্রে করা হয় তখন কিছুটা বাতাসের মধ্যেও মিশে যায়, মানে বাতাসও দূষিত হচ্ছে। আবার কি হয়, এটা ডিডিটি কিন্তু মাটির সাথে মিশে যায় না, অনেক দিন পর্যন্ত মাটিতে থাকতে পারে। তার ফলে কি হয়, যখন বৃষ্টিপাত হয় তখন শস্য ক্ষেত থেকে ওই মাটি ধোয়া জলটা যখন যায়, সেটা সামনের যে নদী নালা থাকে সেগুলোকেও দূষিত করে। এইভাবে ডিডিটি কিন্তু শস্যক্ষেত্রে প্রয়োগ করলে 3টে জায়গাতেই দূষিত হয়, মাটিও দূষিত হয়, জলও দূষিত হয়, বাতাসও দূষিত হয়। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এখানে 3টে অপশান রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার কি না হলো, এক পাশে থাকে আলম্ব বিন্দু, দেখো যে সিটা লিখছি এটা হলো গিয়ে আলম্ব বিন্দু, আরেক পাশে থাকে ভার বা রোধ যেটাকে বলা হয়, আর মাঝের যে কোনো বিন্দুতে থাকে বলবিন্দু। আর এই যে বল আর ভার এরা পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে, এটাই হলো গিয়ে তৃতীয় শ্রেণীর লিভার। বোঝা গেল? তৃতীয় শ্রেণীর লিভারে বল ও ভার পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে। তাহলে বাকি যে এটা তৃতীয় শ্রেণীর লিভারটা বোঝা গেল, তাহলে বাকি অপশানগুলো দেখি। বাকি অপশানগুলোর মধ্যে রয়েছে, দেখো, প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি হবে বলো তো? নলকূপের হাতল, সাধারণ তুলা যন্ত্র, এইগুলো কিন্তু প্রথম শ্রেণীর লিভার। আর দ্বিতীয় শ্রেণীর লিভার কি হয়? দ্বিতীয় শ্রেণীর লিভার হয় নৌকার দাঁড়, জাতি, এগুলো কিন্তু হয় দ্বিতীয় শ্রেণীর লিভার। বোঝা গেল? নৌকার দাঁড়, জাতি, এইগুলো হয় দ্বিতীয় শ্রেণীর লিভার। তাহলে তৃতীয় শ্রেণীর লিভার মানুষের হাত। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, হাইড্রোসেরির সর্বপ্রথম সদস্য হলো কোনটা? হাইড্রোসেরির সর্বপ্রথম সদস্য, এখানে 4টে অপশান রয়েছে, লিম্মা, ডায়াটমস, লোটাস, অ্যাজোলা। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নের আনসার হয়ে যাবে ডায়াটমস। দেখো, হাইড্রোসেরি, এই হাইড্রোসেরি কাকে বলে আমি বলে দিই। এই ক্ষেত্রে কি হয়, হাইড্রোসেরির ক্ষেত্রে উদ্ভিদের যে প্রাথমিক পর্যায়টা হয় জল থেকে, জল থেকে কি হয়, ধীরে ধীরে উদ্ভিদের পর্যায়ক্রমিকভাবে সেগুলো ডাঙার দিকে উঠে আসে। এই যে পর্যায় ভিত্তিকটাকে বলা হয় হাইড্রোসেরি। এই যে উদ্ভিদের প্রাথমিক পর্যায়টা জলে বাস করছে সেটাকেই বলা হয় হাইড্রোসেরি। হাইড্রো মানে জল, আমরা জানি। তাহলে কি হচ্ছে এখানে, ডায়াটমস কেন হচ্ছে? ডায়াটমস এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা আমরা জানি। উদ্ভিদের যে সব থেকে জলে যে সমস্ত ক্ষুদ্রতম উদ্ভিদ বসবাস করে তাদেরকে তো আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলি। তাহলে এই ডায়াটমস এক প্রকার ফাইটোপ্ল্যাঙ্কটন, আর ডায়াটম হচ্ছে গিয়ে তাই জন্য হাইড্রোসেরির সর্বপ্রথম সদস্য। বোঝা গেল? তাহলে এই উদ্ভিদ প্রথমে জল থেকে শুরু হয়, ধীরে ধীরে এগুলো ডাঙায় উঠে আসে। বোঝা গেল? দেখো, বাকি অপশান এখানে তাহলে হাইড্রোসেরিটা বোঝা গেল। বাকি যে অপশানগুলো রয়েছে, লিমা, লোটাস, অ্যাজোলা, এগুলো কিন্তু কোনোটাই কিন্তু হাইড্রোসেরির প্রথম সদস্য নয়। ঠিক আছে, চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো, সুন্দরবনে কুমিরের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা ইকোলজির কোন শাখার অন্তর্ভুক্ত? এখানে 4টে অপশান রয়েছে, অট ইকোলজি, সিন ইকোলজি, হ্যাবিটেট ইকোলজি, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান এ,
অর্থাৎ অট ইকোলজি। দেখো অট ইকোলজি কাকে বলে? যখন যে কোনো একটি প্রজাতির জীব সম্পর্কে আমরা জানব, যে কোনো একটি প্রজাতির জীব ও তার পরিবেশের সঙ্গে আন্তঃসম্পর্ক যখন আমরা জানব বা তার বাস্তু সংস্থানিক যে চর্চা, সেটাকে আমরা বলি অট ইকোলজি। বোঝা গেল? আর এখানে দেখো সুন্দরবনের পরিবেশে শুধুমাত্র কুমিরের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক জানতে চেয়েছে, তাহলে কুমির শুধুমাত্র একটা প্রজাতি, তার সঙ্গে তার পরিবেশের যে আন্তঃসম্পর্ক সেটা তাহলে কি হয়ে যাবে? অট ইকোলজি হয়ে যাবে। আর সিন ইকোলজি কি না, একই স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির যদি বাস্তু সংস্থানিক চর্চা আমরা করি সেটাকে বলবো সিন ইকোলজি। বিভিন্ন প্রজাতির অর্থাৎ সুন্দরবনে যত রকম জীবজন্তু বসবাস করে সবাইয়ের সঙ্গে যদি আমরা সুন্দরবনের পরিবেশে আন্তঃসম্পর্ক আলোচনা করি সেটা কিন্তু হয়ে যাবে সিন ইকোলজি। এখানে অট ইকোলজি কেন হচ্ছে? কারণ শুধুমাত্র কুমিরের সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করছি। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো সূর্যমুখীর পুষ্পবিন্যাস হলো কোন টাইপের পুষ্পবিন্যাস? এখানে চারটে অপশান রয়েছে, করিম্বো, রেশিম, আম্বেল, ক্যাপিচুলাম। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ক্যাপিচুলাম। সূর্যমুখীর পুষ্পবিন্যাস কিন্তু ক্যাপিচুলাম প্রকৃতির হয়। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো অ্যামোনিয়ামকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড, পোড়া চুন, ফসফরাস পেন্টক্সাইড নাকি CaCl2? তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে পোড়া চুন। বাকি যে অপশানগুলো রয়েছে ওগুলো কিন্তু হবে না, এখানে অ্যামোনিয়াকে শুষ্ক করতে হবে। বাকি যে সালফিউরিক অ্যাসিড রয়েছে, সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড, CaCl2 এইগুলো সবই কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ফেলে। অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ফেলে অ্যামোনিয়াকে শুষ্ক করতে পারবে না, সেই জন্য এইগুলো কিন্তু ব্যবহার করা হয় না। শুধুমাত্র পোড়া চুন দিয়েই অ্যামোনিয়াকে আমরা শুষ্ক করতে পারি। পোড়া চুনের সংকেত কি? CaO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডকে পোড়া চুন বলা হয়। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো নিম্নলিখিত কোন পদার্থটি তাপ ও তড়িতের প্রশ্নটা ভুল বলা হলো। দেখো নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক? তাপের সুপরিবাহী অর্থাৎ তাপ বহন করতে পারে কিন্তু তড়িতের অন্তরক অর্থাৎ তড়িৎ বহন করতে পারে না। এখানে চারটে অপশান রয়েছে, দেখো সিলিকন, অ্যালুমিনিয়াম, অভ্র, সীসা। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি, অভ্র। অভ্র কিন্তু তাপ পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। বাকি অপশানগুলো দেখো রয়েছে সিলিকন। সিলিকন অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী যেহেতু মানে এটি কিছু পরিমাণ তাপ ও তড়িৎ দুটোই পরিবহন করতে পারে। আর অ্যালুমিনিয়াম ধাতু। ধাতু মানে সেটি তাপ আর তড়িৎ দুটোই পরিবহন করতে পারে ভালোভাবে। আর রয়েছে সীসা। সীসা কিন্তু অধাতু হলেও এটি তড়িৎ তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে। বোঝা গেল? তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে আমরা বুঝলাম, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাচ্ছে অভ্র। ঠিক আছে, চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো শস্যল বীজের ক্ষেত্রে খাদ্য সঞ্চিত থাকে কোথায়? শস্যে, বীজ বহিস্তকে, ভ্রূণমুকুলে, বীজপত্রে। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ শস্যে। শস্যল বীজের ক্ষেত্রে শস্যে খাদ্য সঞ্চিত থাকে। দেখো শস্যল বীজ কাদের বলা হয়? যেসব বীজের শস্য থাকে তাদেরই শস্যল বীজ বলা হয়। যেসব বীজের শস্য থাকে তাদেরই বলা হয় শস্যল বীজ। আর শস্যল বীজের উদাহরণ কি কি দিতে পারি আমরা? গম, ভুট্টা,
নারকেল ইত্যাদি কিন্তু শস্যল বীজ, আর এদের শস্যে খাদ্য সঞ্চিত করা থাকে। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, ত্বকের ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ কোনটি? এখানে 4টে অপশান রয়েছে: ওজোন স্তর ধ্বংস, কার্বন ডাইঅক্সাইড দূষণ, অম্ল বৃষ্টি, কার্বন মনোক্সাইড দূষণ। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ওজোন স্তর ধ্বংস। দেখো ওজোন স্তর ধ্বংস হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, সূর্য থেকে অতি বেগুনি রশ্মি অথবা ইউভি রেজ যেটাকে আমরা বলি, এটা সরাসরি পৃথিবীতে চলে আসছে। এই ওজোন স্তর কিন্তু এই অতি বেগুনি রশ্মি বা ইউভি রেজকে পৃথিবীতে আসতে দিত না, কিন্তু ওজোন স্তর যেহেতু ধ্বংস হয়ে যাচ্ছে, ইউভি রেজ পৃথিবীতে আসছে, আর ইউভি রেজ সরাসরি স্কিনে পড়লে ত্বকের ক্যান্সার আর মিউটেশন ঘটিয়ে দেয়। ঠিক আছে, এর জন্য ত্বকের ক্যান্সার ও মিউটেশনের প্রধান কারণ কিন্তু ওজোন স্তর ধ্বংস হয়ে যাওয়া। বাকিগুলো হবে না। কার্বন ডাইঅক্সাইড কিন্তু ত্বকের ক্ষতি করে না, অম্ল বৃষ্টির ফলেও কিন্তু ত্বকের ক্যান্সার মিউটেশন হয় না, কার্বন মনোক্সাইড দূষণের ফলেও কিন্তু ত্বকের ক্যান্সার মিউটেশন হয় না। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, বিবর্তনের একক হলো, বিবর্তনের একক কোনটি? এখানে দেখো 4টে অপশান রয়েছে: জনসংখ্যা, ব্যক্তিগত, প্রজাতি, উপপ্রজাতি। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, বিবর্তনের একক কিন্তু জনসংখ্যা। বিবর্তন কি? বিবর্তনের আরেক নাম হলো গিয়ে অভিব্যক্তি। বোঝা গেল? দেখো অভিব্যক্তি কাকে বলা হয়? মন্থর ও পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে যখন সরল সত্তা জটিলতর পর্যায়ে পৌঁছায় তাকে আমরা বলি অভিব্যক্তি। ঠিক আছে, আর এই অভিব্যক্তির একক কিন্তু জনসংখ্যা। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, পাখির ডানা ও ঘোড়ার অগ্রপদ হলো। পাখির ডানা ঘোড়ার অগ্রপদ নিম্নলিখিত কোনটি? নিষ্ক্রিয় অঙ্গ, হোমোলোগাস অঙ্গ, অ্যানালোগাস অঙ্গ, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ হোমোলোগাস অঙ্গ। দেখো কি হয়, পাখির ডানা আর ঘোড়ার অগ্রপদ হোমোলোগাস অঙ্গ কাকে বলে তাহলে বলি, তোমরা বুঝতে পারবে। যে সমস্ত অঙ্গ গঠনের দিক থেকে ও উৎপত্তিগতভাবে একই, কিন্তু এদের কাজের ধরন আলাদা হয়, এদেরকে বলা হয় হোমোলোগাস অঙ্গ। ধরো এখানে যে দেওয়া আছে পাখির ডানা আর ঘোড়ার অগ্রপদ, এদের দুটোই গঠন আর উৎপত্তিগত দিক থেকে একই। কীরকম হয়, যেমন আমাদের প্রতিটারই ডানা হোক বা ঘোড়ার অগ্রপদ হোক বা মানুষের হাত হোক, এগুলো কীরকম হয়, প্রথমে রেডিয়াস, আলনা, হিউমেরাস, কার্পাল, মেটাকার্পাল এইরকম সজ্জারীতি থাকে। এটা তাই জন্য এরা গঠনের দিক থেকে কিন্তু একই। ঠিক আছে, আর উৎপত্তিগতভাবেও একই, কিন্তু এদের কাজের ধরন আলাদা। পাখির ডানা কি কাজে লাগে? পাখির ডানা ওড়ার কাজে লাগে, ঘোড়ার অগ্রপদ ছুটার কাজে লাগে। ঠিক আছে, এই জন্য একে বলা হয় হোমোলোগাস অঙ্গ। গঠনের দিক থেকে আর উৎপত্তিগতভাবে এরা একই, কিন্তু কাজের ধরন আলাদা। আর রয়েছে দেখো অ্যানালোগাস। অ্যানালোগাসের ক্ষেত্রে কি হয়? অ্যানালোগাসের ক্ষেত্রে এরা কাজের দিক থেকে একই হয়, কিন্তু এদের গঠন আলাদা হয়। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, জলের অণু গোলাকার হয় কোন ধর্মের জন্য? এখানে 4টে অপশান রয়েছে: সান্দ্রতা, পৃষ্ঠটান, প্লবতা, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা হবে। জলের অণু গোলাকার হয়, জলের অণু গোলাকার হয় তো, তাহলে কোন ধর্মের জন্য জলের অণু গোলাকার হয়? দেখো এখানে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ পৃষ্ঠটান। পৃষ্ঠটানের জন্য জলের অণু গোলাকার হয়।
এখানে সান্দ্রতা হবে না। সান্দ্রতা কি হয়, তরলের মোবিলিটি বা তরলের চলাচলটাকে ঠিক করে, মানে তরল কতটা গাঢ় হবে বা কতটা পাতলা হবে, তরলের মানে ঘনত্ব যত বেশি হয় তত তার মোবিলিটি কমে যায় বা চলাচলের ক্ষমতাটা কমে যায়, সেটা কিন্তু সান্দ্রতার জন্য হয়। আর প্লবতা তো হবেই না। প্লবতা কি করে, কোনো বস্তুকে আমরা যদি আংশিক বা সম্পূর্ণভাবে জলের মধ্যে নিমজ্জিত করি তখন সেটি সেই বস্তুর ওপরে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে জল, সেটাকেই বলা হয় প্লবতা। এখানে তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশান বি, পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি হয়, পৃষ্ঠটান ধর্মের জন্য তরলের যে কোনো তরলের উপরিতলটা সংকুচিত হতে চেষ্টা করে। ঠিক আছে, এই যে উপরের তলটা সংকুচিত হওয়ার চেষ্টা করে বলেই আমাদের কিন্তু জলের অণুটা গোলাকার হয়। আবার বলে রাখি, পৃষ্ঠটান কিন্তু বিভিন্ন অপদ্রব্য মিশলে বা উষ্ণতা বৃদ্ধি করলে এগুলো কিন্তু পৃষ্ঠটান কমে যায়। ঠিক আছে, চলো যাই পরবর্তী প্রশ্নে। বোঝা গেল? দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো আরবারি মডেল কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এখানেও 4টে অপশান রয়েছে, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, যৌথ বন গবেষণা কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, সৌরতাপ কেন্দ্র। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ যৌথ বন গবেষণা কেন্দ্র। এই যে আরাবাড়ি মডেল, এটা কোন জায়গার সঙ্গে যুক্ত জানো? আমাদের ওয়েস্ট মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের সঙ্গে যুক্ত। পশ্চিম মেদিনীপুরে একটি ফরেস্ট রয়েছে যার নাম আরাবাড়ি। আর এই ফরেস্টকে সংরক্ষণ করার জন্যই যে যৌথ বন গবেষণা কেন্দ্র, সেটাই হচ্ছে গিয়ে আরাবাড়ি মডেলের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে বোঝা গেল। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো দ্বিতন্ত্রী গঠনের, ডিএনএর যে দ্বিতন্ত্রী গঠন, সেই প্রস্তাবনাটা কে দিয়েছিল? হুক ও হাক্সলি, ওয়াটসন ক্রিক, স্নেইডেল ও সোয়ান, বিরল ও টাটম। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, ওয়াটসন আর ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী গঠনের প্রস্তাবনাটা দিয়েছিল। ডিএনএর গঠনটা কেমন হয়? এই রকম টাইপ দেখতে হয়, অর্থাৎ সিঁড়ির ধাপের মতন দেখতে হয়। ঠিক আছে, ডিএনএ কি কি দিয়ে গঠিত হয়? পেন্টোজ সুগার, রাইবোজ শর্করা বা পেন্টোজ সুগার যেটাকে বলা হয়, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসের মধ্যে কি কি থাকে? পিউরিন, পিরিমিডিন, আর থাকে ফসফরিক অ্যাসিড। এগুলো দিয়ে ডিএনএ গঠন হয়। ঠিক আছে, আর ডিএনএ গঠনটা সিঁড়ির ধাপের মতন হয় বলে এটাকে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল বলা হয়। এই মডেলটা প্রথম প্রস্তাবটি দিয়েছিল ওয়াটসন ও ক্রিক। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো বাস্তুতন্ত্রে অবস্থিত সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কি বলা হয়? এখানে 4টে অপশান রয়েছে, দেখো বায়োটা, ফ্লোরা, ফনা, নিচ। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ফ্লোরা। বাস্তুতন্ত্রের সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে বলা হয় ফ্লোরা, আর বাস্তুতন্ত্রের সমস্ত প্রাণী গোষ্ঠীকে একসঙ্গে কি বলা হয়? ফনা বলা হয়। তাহলে মনে থাকবে ফ্লোরা আর ফনা কোনটা? ফ্লোরা সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় আর ফনা সমস্ত প্রাণী গোষ্ঠীকে বলা হয়। বোঝা গেল? চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো গলগণ্ড রোগ হয় কোন খনিজ মৌলের অভাবে? এখানে 4টে অপশান রয়েছে, আয়োডিন, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আয়োডিন। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? এখানে 4টে অপশান রয়েছে, লৌহ, কয়লা, বক্সাইট, পেনিসিলিয়াম। বলো তোমরা কোনটা আনসার হবে?
দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ কয়লা। গন্ডোয়ানা স্তর কয়লার জন্য বিখ্যাত। বোঝা গেল। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, অক্সিনের রাসায়নিক নাম কি? এখানে 4টে অপশান রয়েছে, PGRS, GA, IAA, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ IAA। IA এর ফুল ফর্ম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকেই আমরা বলি অক্সিন। অক্সিন কোথায় পাওয়া যায়? উদ্ভিদের কাণ্ড আর মূলের অগ্রভাগে। উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ, এছাড়াও মুকুল আবরণী, এইসব জায়গাতেও কিন্তু অক্সিন থাকে। অক্সিন কি কাজ করে? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আরও অনেক কাজ করে, তার মধ্যে মেনলি এই কাজটা করে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ অক্সিন যেদিকে থাকে, ট্রপিক চলনটা কেমন একটু বলে দিই। অক্সিন যদি আলোর বিপরীত দিকে থাকে তখন উদ্ভিদের কাণ্ডটা আলোর দিকে গমন করে, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রপিক চলন। এই যে ট্রপিক চলনটা নিয়ন্ত্রণ করে কিন্তু অক্সিন হরমোন। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা বলে রাখি, দেখো C10H9 O2N। C10H9 O2N, এটা হলো গিয়ে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। বোঝা গেল। চলো যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? এখানে 4টে অপশান রয়েছে, সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপদ, সিটা। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে ক্ষণপদ। ক্ষণপদ গঠন করে অ্যামিবা। অ্যামিবার বডি স্ট্রাকচারটা অনিয়ত আকার আর মাঝে একটা নিউক্লিয়াস থাকে। অ্যামিবার কিন্তু আলাদা কোনো গমন অঙ্গ নেই। এই যে তাদের বডি স্ট্রাকচার, এই বডির একটা অংশই এইভাবে বেড়ে যায়, তখন পিছন দিক থেকে কমে গিয়ে ও স্ট্রাকচারটা ঠিক হয়ে যায়। তখন কি হয়, এই যে ওদের যাওয়ার জন্য যে একটা অঙ্গ তৈরি হচ্ছে সামান্য কিছুক্ষণের জন্য, সেটাকে বলা হয়, ওই জন্য এটার নাম দেওয়া হয়েছে ক্ষণপদ। বোঝা গেল। আর বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, সিটা। সিটা কেঁচোর গমন অঙ্গ। আর সিলিয়া, ফ্ল্যাজেলা, ইউগ্লিনা, প্যারামোসিয়াম, এদের গমন অঙ্গ সিলিয়া, ফ্ল্যাজেলা। বোঝা গেল। চলো যাই পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকে শেষ প্রশ্ন। দেখো রয়েছে, বাস্তুতন্ত্রে বিয়োজনেরা কি ভূমিকা পালন করে? এখানে 4টে অপশান রয়েছে। বাস্তুতন্ত্রে বিয়োজনের ভূমিকা কে পালন করে? এখানে 4টে অপশান রয়েছে দেখো, গরু, সবুজ উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো বিয়োজন করে মানে কোনো মৃত বস্তু পড়ে থাকলে সেটাকে কি করে, মাটির সঙ্গে মিলিয়ে দেয়, অর্থাৎ বিয়োজিত করে দেয়। এই যে বিশ্লেষণের কাজটা কে করে? ব্যাকটেরিয়া করে, ঠিক আছে? দেখো গরু কিন্তু হবে না, গরু তৃণভোজী, অর্থাৎ এরা প্রাথমিক খাদক। আর তাই জন্য গরু হবে না। সবুজ উদ্ভিদ উৎপাদক, আমরা এটা সবাই জানি, তাই সবুজ উদ্ভিদও হবে না। আর ছত্রাকও হবে না। এখানে আনসার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে ব্যাকটেরিয়া। বোঝা গেল। তাহলে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেট পিটিতে। লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করো, যাতে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে তোমরা সবার প্রথমে এই চ্যানেলে ভিডিও দেখতে পাও। তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা।